ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাজির হয়ে গেছি নতুন পার্ট নিয়ে। এই পার্টের শুরুতে আমরা দেখি নীরা স্টাইলিশ শট এবং টঙের সঙ্গে একটা ইভেন্টে কাজ করতে যায়। ওখানে মডেল মানাও প্রথমে ওদের অনেক দেরি করিয়ে দেয় এবং পরে যখন আসে তখন ও নিজের ইচ্ছা মতো রেডি হয়। ইয়ড ওকে বলে, তুমি এরকমটা করতে পারো না। তখন ও বড় সেলিব্রিটিদের মতো ন্যাকামি করে নীরাকে বলে, আমার তোমার আইডিয়াটা একদমই পছন্দ হয়নি। নীরা ওকে সেরকমভাবে উত্তর দেয়, তুমি কি বোকা আছো? আমরা তো এখানে তোমাকে সেটাই বোঝাতে এসেছি। মানাওয়ের নীরার কড়া উত্তর হজম হয় না। মানাও যখন জানতে পারে নীরা শুধুমাত্র একজন সাধারণ মেকআপ আর্টিস্ট, তখনও বলে, তুমি শুধুমাত্র একজন সাধারণ মেকআপ আর্টিস্ট হয়ে আমার মুখে মুখে তর্ক করছো। তুমি যদি না আমার কাছে ক্ষমা চাও তাহলে আমি এখনই এই ইভেন্ট ছেড়ে চলে যাব। নীরা বাধ্য হয়ে ক্ষমা চাইতে চায়, কিন্তু ইয়ড ওকে বাধা দিয়ে ওখান থেকে নিয়ে চলে যায়। ইয়ড ইঙ্কের ইভেন্টের জন্য অন্য একটা মডেল হায়ার করার চেষ্টা করে। তখনই ও নোটিস করে নীরা অলরেডি অনেক সুন্দর এবং একজন মডেলের ফিগার হিসেবে পারফেক্ট। ও নীরাকে মডেল হওয়ার জন্য অফার করে। নীরা এটা শুনে শকড হয়ে যায়। ও একজন মডেল হিসেবে ওর যা কিছু প্রয়োজন সেই ব্যাপারে ওর বিদেশে থাকা আঙ্কেল পনকে বলে। আঙ্কেল পন বলে, ঠিক আছে, আমি তোমার জন্য সবকিছু অ্যারেঞ্জ করে দেব। নীরা ইয়টকে বলে, আমার টাকা পয়সার কোনো প্রয়োজন নেই, আর না আমার আর্থিক অবস্থাও খারাপ, কিন্তু তবুও আমি এই জবটা করতে চাই নিজের আইডেন্টিটি বানানোর জন্যে। কিন্তু আমি সবার আগে মডেল মানাওয়ের জায়গায় কাজ করব। এটা শুনে ইয়ট শকড হয়ে যায়। তখনই ওখানে নীরার অসভ্য বাবা চম চলে আসে। ও আসা মাত্রই নীরার সঙ্গে ফ্লার্ট করার চেষ্টা করে। ইয়ট নীরাকে চমের সঙ্গে পরিচয় করিয়ে বলে, ইনি আমাদের ভিআইপি গেস্টদের মধ্যে একজন, এনার নাম চম। চম নীরাকে ওর বিজনেস কার্ড দিয়ে বলে, যখনই তুমি তোমার বন্ধুদের সঙ্গে এনজয় করবে তখন আমাকে কন্ট্যাক্ট করে নিও। নীরাকে না চাইতেও ইয়ডের জন্য বাধ্য হয়ে কার্ডটা নিয়ে নিতে হয়। নীরা ইচ্ছা করে ওর বাবাকে বলে, আমার সমস্ত বন্ধুরা ট্রান্সজেন্ডার, আপনার এতে অসুবিধা হবে না তো? চম বলে, আরে না না, এরকম লোকেদের তো আমার অনেক ভালো লাগে। নীরা মনে মনে চিন্তা করে ওর বাবা আসলে কতটা পাল্টিবাজ। ইয়ড নীরাকে বলে, তুমি এই লোকটার থেকে দূরে থাকবে, এর স্বভাব চরিত্র খুব একটা ভালো নয়। তখনই নীরা দেখতে পায় ওর ছোটবেলায় আঁকা ছবি একটা লোক ফ্রেমের মধ্যে লাগাচ্ছিল। নীরা ওই লোকটার কাছে গিয়ে ওই ছবিটার ব্যাপারে জিজ্ঞাসা করে। ওই লোকটা বলে, এই ছবিটা একজন লোক ফ্রেম করাতে দিয়ে গেছে। তখনই ওখানে চ্যাট চলে আসে। নীরা ওকে দেখে অবাক হয়ে যায় এবং ওখান থেকে তাড়াহুড়ো করে চলে আসে। চ্যাট ওকে আটকে নেয়। নীরা চ্যাটের হাত থেকে ওর হাতটা ছাড়িয়ে নেয়, কিন্তু চ্যাট বারবার ওর হাতটা ধরে। চ্যাট নীরাকে জিজ্ঞাসা করে, তোমার কি এই ড্রয়িংগুলো ভালো লেগেছে? এই ড্রয়িংগুলো আমার ভাগ্নে এঁকেছে, যার ব্যাপারে আমি তোমাকে আগেও বলেছিলাম। তোমার যদি এই ড্রয়িংগুলো ভালো লেগে থাকে তাহলে তুমি আমার বানানো ড্রয়িংটা নিতে পারো, কেননা আমি আমার ভাগনার বানানো ড্রয়িংটা কাউকে দিতে পারবো না। নীরা এটা শুনে প্রচুর ইমোশনাল হয়ে যায় এবং কেঁদে ফেলে। ও মনে মনে ভাবতে থাকে ওর বানানো সামান্য ড্রয়িং চ্যাটের জন্য কতটা জরুরি। চম নীরার সঙ্গে দেখা করার জন্য আশেপাশে ঘুরঘুর করছিল। ও যখন নীরাকে চ্যাটের সঙ্গে দেখে তখন ও চ্যাটকে ফোন করে ওর সঙ্গে দেখা করতে ডাকে। চ্যাট দেখা করতে মানা করে বলে, আমি এখন কাজে প্রচুর বিজি, তাই দেখা করতে পারবো না। চম বাড়িতে এসে রংকে চ্যাটের ব্যাপারে জিজ্ঞাসা করে। রং বুঝতে পেরে যায় যে চম নিশ্চয়ই চ্যাটের ব্যাপারে কিছু জানে আর সেটা ওর থেকে লুকাচ্ছে। চম বলে, সেরকম কিছু না, প্রতিটা ছেলেরাই এরকম। রং বলে, আমি চ্যাটের সঙ্গে যে কোনো মেয়েকে দেখে সহ্য করে নিতে পারবো, কিন্তু ওই মেকআপ আর্টিস্ট নীরাকে তো একদমই নয়। এদিকে চ্যাট নীরাকে ডিনার করাতে নিয়ে যায়। চ্যাট নীরাকে জিজ্ঞাসা করে, তোমার মেকআপের ব্যাপারে শখ কবে থেকে হলো? নীরা বলে, আমার মায়ের থেকে। নীরা চ্যাটের ব্যাপারে জিজ্ঞাসা করে। চ্যাট বলে, আমি আমার 4 জন বন্ধু মিলে একটা ছোট বিজনেস স্টার্ট করেছিলাম, তারপর আমার রঙের সঙ্গে বিয়ে হয়ে গেল। চ্যাট নীরাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার ওয়াইফ সম্পর্কে জানতে চাও? নীরা বলে, আমি এটা দেখাতে পারবো না যে আমার সামনে বসে থাকা ব্যক্তি বিবাহিত নয় এবং তার কোনো ওয়াইফ নেই। তখনই ওদের পাশে রঙের মেকআপ আর্টিস্ট বসেছিল। ও নীরা আর চ্যাটকে একসঙ্গে দেখে শকড হয়ে যায় এবং ওদের একটা ছবি তুলে রংকে পাঠিয়ে দেয়। রং ওদের দুজনকে একসঙ্গে দেখে প্রচন্ড রেগে যায়। ও চ্যাটকে ওই ছবিটা সিন্ট করে ছবিটার ব্যাপারে জিজ্ঞাসা করে। চ্যাট ছবিটা দেখে শকড হয়ে যায় এবং চারিদিকে দেখতে থাকে কে ওদের ছবি তুলে রংকে পাঠিয়েছে।
এরপর ও নীরাকে নিয়ে ওখান থেকে চলে আসে। গাড়িতে চ্যাড নীরাকে বলে, আমরা কি শুধুমাত্র কোইন্সিডেন্স ভাবেই দেখা করব? আমরা কি বন্ধু হতে পারি না যে নিজেদের ইচ্ছা মতো দেখা করতে পারি? নীরা বলে, না, এরকমটা শুধুমাত্র বন্ধু হয়ে থাকতে পারি না। আপনি কি এটা ফিল করতে পারেন না? বলে নীরা বাড়িতে চলে আসে। ডক্টর বেন ওকে জিজ্ঞাসা করে, তোমার বাড়ি আসতে এত লেট হলো কেন? কোনো অসুবিধা হয়েছে? নীরা বলে, না না, সবকিছু ঠিক আছে। ডক্টর বেন বলে, তার মানে এটাই দাঁড়াচ্ছে তুমি সেটা বলতে চাইছো না? নীরা বলে, আপনি সব সময় একজন ডাক্তারের মতোই সমস্ত কিছু খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করেন। নীরা ডক্টর বেনকে বলে, ওর মডেলিং এর অফার এসেছে, ও ফেমাস হতে চায়। এটা শুনে ডক্টর বেন ওকে সাজেস্ট করে, তোমার মা তোমার জন্য যে সাধারণ কমফোর্টেবল লাইফটা রেখে গিয়েছে, তোমার সেরকম মতো থাকা উচিত। ফেমাস হওয়া তোমার জন্য বিপজ্জনক হতে পারে। মডেল হওয়া খুব একটা সহজ নয়। তুমি পাবলিক ফিগার হবে এবং পাবলিকের সামনাসামনি হতে হবে। তোমার লাইফে ছোট থেকে বড় জিনিসও তোমার লাইফে এফেক্ট করবে। এটা শুনে নীরা কষ্ট পেয়ে বলে, আপনিও বাকিদের মতো ভাবেন যে আমি নিজের মুখটা বাকি সকলের থেকে লুকিয়ে রাখি? আমি সকলের জন্য শুধুমাত্র একটা লজ্জা। আমার একটা ঘরের কোণে লুকিয়ে থাকা উচিত। নীরা ওর ঘরে গিয়ে প্রচন্ড কাঁদে এবং ওর আবারও অতীতের ট্রমা শুরু হয়ে যায়। অপরদিকে ডক্টর বেন আবারও বলে, এখনও নীরা পুরোপুরিভাবে সুস্থ নয়, কিন্তু আমি সর্বদাই ওকে সঠিক রাস্তাটাই দেখাবো। পরের দিন সকালে রং জানতে পারে চ্যাড ওর সমস্ত জামাকাপড় নিয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছে। রং প্রচন্ড রেগে গিয়ে আবারও চিৎকার করতে থাকে এবং ও আবারও ওর লোককে বলে চ্যাটের ওপর 24 ঘন্টা নজর রাখতে, সঙ্গে নীরারও। অপরদিকে চ্যাট পুরোনো দিনের গানের রেকর্ডগুলো কিনে ডক্টর বেনের বাড়িতে যায় নীরাকে দেওয়ার জন্যে। নীরা ওখানে আসে এবং চ্যাটকে দেখে প্রচন্ড খুশি হয়ে যায়। পরে ডক্টর বেন নীরাকে বলে, চ্যাট তোমার জন্য গিফট নিয়ে এসেছে, এর মানেটা কি তুমি বুঝতে পারছো? নীরা বলে, আপনার কথার মানে ও আমাকে পছন্দ করে? ডক্টর বেন বলে, এতে কোনো সন্দেহ আছে? ডক্টর বেন নীরাকে বারবার বুঝিয়ে বলে, চ্যাট একজন বিবাহিত পুরুষ। তুমি নিজেই নিজেকে প্রশ্ন করো, তুমি এরকমটা চাও যেটা বাস্তবে অমিল? এরপর নীরা আবারও চ্যাটের ব্যাপারে ভাবে। ও অতীতের কথা মনে করে। ও যখন 18 বছর বয়সে ওয়ার্ড ছিল, তখন ও চ্যাটের সঙ্গে কতটা খুশি ছিল। এরপর নীরা নিজের মডেলিং ক্যারিয়ার শুরু করে। অপরদিকে চম রংকে বুঝিয়ে বলে, তোমার ইঙ্কের ইভেন্টে যাওয়া উচিত। তুমি ওখানে গিয়ে তোমার হাজবেন্ডের সঙ্গে দেখা করে ওকে বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে নিয়ে এসো। পারলে কিছুটা ইমোশনাল ব্ল্যাকমেলও করো। তুমি এমন একজন মেয়ে যে কিনা মিষ্টি করে কথাই বলতে পারো না। এরপর রং চ্যাটের সঙ্গে দেখা করে এবং ওকে বুঝিয়ে সুঝিয়ে ইভেন্টে আসতে বলে। চ্যাট আসতে রাজি হয়ে যায়। রং মনে মনে বলে, আমার হাজব্যান্ড কত ভালো, একটু মিষ্টি কথা এবং চোখের জলেও গলে যায়। অপরদিকে নীরা ডক্টর বেনের কাছে আবারও ওর করা ব্যবহারের জন্য ক্ষমা চায়। নীরা বলে, আমি এটা ঠিক করে নিয়েছি যে আমি নিজের ক্যারিয়ারের জন্য সকলের সামনাসামনি হতে চাই। ইভেন্টে রং চ্যাটকে দেখে প্রচন্ড খুশি হয়ে যায় এবং ওর হাত ধরে বলে, তুমি এখানে এসেছো, তোমাকে দেখে আমি কাজ করার জন্য মোটিভেট হয়েছি। চ্যাট ওকে বেস্ট অফ লাক বলে। রং ওকে থ্যাঙ্কস বলার জন্য ওর গালে কিস করে দেয়। এসব কিছু নীরা দূর থেকে দাঁড়িয়ে দেখে ফেলে এবং ও কষ্ট পায়। চ্যাট যখন নীরাকে দেখতে পায়, তখন ও নীরাকে বুঝিয়ে বলতে যায়, কিন্তু নীরা ওর হাতটা ছাড়িয়ে বলে, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। ও যখন ওখান থেকে চলে যাচ্ছিল, তখন চ্যাট ওকে আটকে বলে, আমার এবং আমার ওয়াইফের মধ্যে সেরকম আর কিছুই বেঁচে নেই। আমরা এখন আলাদা আলাদা থাকছি। নীরা বলে, তুমি এরকম ডবল ক্রসিং কথা বলে আমার বাবার মতো হয়েও না। চ্যাট বলে, আমি এখানে শুধুমাত্র তোমার সঙ্গে দেখা করব বলে এসেছি। নীরা ওখান থেকে চলে যেতে গেলে চ্যাট আবারও ওকে আটকে বলে, আমি যেমনটা তোমার জন্য ফিল করি সেরকমটা আর কারোর জন্য ফিল করি না। বলে ও নীরাকে কিস করে নেয়। তখনই ওখানে স্টাইলিশ ইয়ট চলে আসে। ইয়ট নীরাকে বুঝিয়ে বলে, তোমার চ্যাটের থেকে দূরে থাকা উচিত। ও রঙের হাজবেন্ড, আর রং প্রচন্ড হিংসুটে এবং বদরাগী মহিলা। ও এটা জানতে পারলে তোমার ক্ষতি করার চেষ্টা করবে। নীরা বলে, আমাদের মধ্যে সেরকম কোনো সম্পর্ক নেই। এরপর নীরা রঙের মেকআপ করে এবং তৈরি হয়ে আসে। সকলে ওর লুকের অনেক প্রশংসা করে। ইং চিন্তা করে, এখনো পর্যন্ত ওর মডেল মানাও আসেনি। ইয়ড ইংকে সাজেস্ট করে, আমরা মানাওয়ের জায়গায় একজন মডেলকে আনতে পারি। অপরদিকে মানাও অনেক লেট করে ইভেন্টে আসে। ওর জায়গায় নীরা তৈরি হয়ে র্যাম্প ওয়াক করে। রং তো ওকে দেখে ওর গা জ্বলে যায়। নীরা অনেক সুন্দরভাবে র্যাম্প ওয়াক করে
এবং ওর পারফরমেন্সের মধ্যেই একটা রোজ চ্যাটকে দেয়। চ্যাট সেটা অ্যাকসেপ্ট করে নেয়। এটা দেখে রঙের আরও মাথা গরম হয়ে যায়। পারফরমেন্স শেষে রং সবার ওপরে রাগারাগি করে এবং চিৎকার করে বলে, একজন সাধারণ মেকআপ আর্টিস্ট কিভাবে এত বড় ইভেন্টের মডেল হতে পারে। ও নীরার ওপর রাগারাগি করে বলে, তুমি আমার হাজব্যান্ডকে গোলাপ কেন দিলে? নীরা বলে, উনিও তো আমার দেওয়া গোলাপটা অ্যাকসেপ্ট করে নিল। এটা শুনে রঙের প্রচণ্ড রাগ ধরে এবং ও প্রতিবারের মতো চিৎকার চেঁচামেচি করে নীরার মুখে জল ছুঁড়ে মারে। এরপর ও চ্যাটের হাত থেকে সেই গোলাপটা নিয়ে পা দিয়ে মারিয়ে দেয় এবং চ্যাটের ওপর চিৎকার করে বলে, তুমি সকলের সামনে এরকমটা কেন করলে? রং খালি পাগলের মতো চিৎকার করতে থাকে, কিন্তু চ্যাট ওর রাগের পাত্তাই দেয় না। তখনই ওখানে চম চলে আসে এবং ওর বোনকে সামলায়। বাড়িতে চ্যাট নীরার কথাই ভাবে। অপরদিকে নীরাও চিন্তা করতে থাকে ওর কি করা উচিত। ও ডক্টর বেনের কথা মনে করে। ডক্টর বেন ওকে বলেছিল সঠিক সময় তোমার মন বলে দেবে কি করা উচিত আর কি করা উচিত নয়। মিডিয়াতে এই খবরটা তাড়াতাড়ি ছড়িয়ে যায়। একজন নতুন মডেল নীরা রঙের হাজব্যান্ডকে গোলাপ দিয়েছে। এর জন্য দুজন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে। ডক্টর বেন এসে নীরাকে বলে, তোমার স্টেজে নিজের ট্যালেন্ট দেখানো উচিত ছিল, যাতে মিডিয়াতে জানতে পারে তোমার আসল ট্যালেন্ট কোনটা। কিন্তু এখন দেখো তোমার করা কাজে মিডিয়াতে তোমার নামে গসিপ ছড়াচ্ছে। নীরা ইয়ডের সঙ্গে এই ব্যাপারে আলোচনা করে। বাড়িতে চম রংকে বুঝিয়ে বলে, তোমার নিজের ব্যবহারে একটু কন্ট্রোল করা উচিত, যাতে তোমার সংসারটা বেঁচে যায়। রং ওকে কথা শুনিয়ে বলে, তুমিও তো নিজের হাতে নিজের সংসারটা ভেঙেছো এবং নিজের স্ত্রী এবং সন্তানকে দূরে পাঠিয়ে দিয়েছো মরার জন্যে। অন্যদিকে চ্যাট নীরাকে ফোন করে জিজ্ঞাসা করে, তুমি এখন ঠিক আছো? নীরা বলে, হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু তোমার আর আমাকে ফোন করার কোনো প্রয়োজন নেই। এরপর নীরা আঙ্কেল পনকে মেসেজ করে বলে ও এখন ওর মাকে প্রচণ্ড মিস করছে। ও এই মুহূর্তে নিজের মনের ভিতরে কষ্ট এবং হৃদয় ভাঙার কষ্ট কারোর সঙ্গে শেয়ার করতে পারছে না। এরপর ইয়ড নীরার সঙ্গে দেখা করে বলে, চম আমাকে ফোন করে বলেছে ওর পার্টিতে তোমাকে নিয়ে যেতে। ও তোমাকে ওর নতুন প্রজেক্টে মডেলিংয়ের কাজ দিতে চায়। ইয়ড আরও বলে, চমের কিন্তু স্বভাব চরিত্র ভালো নয়। নীরা বলে, পার্টিতে তুমিও সবসময় আমার সঙ্গেই থাকবে, তাহলে ও আমার কিছুই করতে পারবে না। এরপর পার্টিতে নীরা একেবারে একটা ছেলের মতো রেডি হয়ে যায়। চম ওকে দেখে অবাক হয়। নীরা ওকে বলে, আমি তো ভেবেছিলাম আপনার ছেলে বেশি ভালো লাগে। নীরা আসলে ওর বাবাকে জব্দ করতে গিয়েছিল, কেননা ছোটবেলায় ওর বাবা ওকে সবসময় একটা ছেলের মতো থাকতে বলতো। চম নীরাকে বলে, তুমি তো একটা মেয়ে, আর আমার শুধু শুধু ছেলেদেরকে ভালো লাগবে কেন? নীরা চমকে ইগনোর করার জন্য ওয়াশরুমে চলে যায়, কিন্তু ওয়াশরুমে যেতে গিয়ে ওর চ্যাটের সঙ্গে দেখা হয়ে যায়। তখনই ওখানে নীরার পিছু পিছু চমও চলে আসে। চম নীরাকে ওর সঙ্গে যেতে বলে, কেননা চম আগেই চ্যাটকে জিজ্ঞাসা করেছে তোমার আর নীরার মধ্যে কি সম্পর্ক চলছে। চ্যাট বলে, আমাদের মধ্যে সেরকম কিছুই চলছে না। চম চ্যাটকে বলে, আমি নীরাকে পছন্দ করি, তাই তুমি ওর থেকে দূরে থাকবে। বিজনেস মিটিংয়ের মাঝখানে চ্যাট যখন নীরাকে চমের কাছে দেখে, তখনও নীরার জন্য প্রচণ্ড চিন্তা হয়। ও নীরাকে ফোন করে, কিন্তু নীরা ওর ফোনটা রিসিভ করে না। এজন্য রাস্তাতে চ্যাট নীরার গাড়ি থামায়। ও ইয়ার্ডকে বলে, চম একজন ভালো মানুষ নয়, আমার নীরার জন্য প্রচণ্ড চিন্তা হচ্ছে, তাই তুমি চমকে নীরার থেকে দূরে রাখবে। এরপর ইয়ার্ড নীরাকে চ্যাটের সঙ্গে কথা বলতে পাঠায়। চ্যাট প্রথমে নীরার কাছে ক্ষমা চায় এবং ওকে ওর ভালোবাসা প্রকাশ করে। চ্যাট নীরাকে জিজ্ঞাসা করে, আমি যদি সবকিছু ঠিক করে দিই তাহলে তুমি কি আমার সঙ্গে থাকবে? নীরা এটা শুনে ইমোশনাল হয়ে যায় এবং ওকে জড়িয়ে ধরে বলে, আমাদের মধ্যে কিছুই সম্ভব নয়। নীরা কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। চ্যাট ওকে পিছন দিক থেকে হাগ করে নেয়, কিন্তু নীরা চ্যাটকে ছাড়িয়ে ওখান থেকে চলে যায়। অপরদিকে রং তো ওর লোকের দিয়ে নীরার পিছু করাচ্ছিল, এজন্য ওই লোকটা প্রতিটা মুহূর্তের খবরাখবর রংকে এসে দেয়। রং তো এসব কিছু শুনে ওর প্রচণ্ড রাগ ধরে। এরপর নীরা একটা ইভেন্ট অ্যাটেন্ড করতে যায়। ওখানে মডেল মানাও আসে এবং ও সব দিক থেকে মিডিয়া স্পটলাইট চুরি করে নেয়, কিন্তু নীরাও হার মানে না। ও অনেক চালাকি করে সমস্ত বিষয়টা হ্যান্ডেল করে। ও রিপোর্টারদেরকে বলে, ওই দিন ও মানাওয়ের জায়গায় এজন্যই মডেল হয়েছিল, কেননা মানাও নিজেই ওই ইভেন্টে আসতে পারেনি। মিডিয়া যখন নীরাকে চ্যাটকে রোজ দেওয়ার ব্যাপারটা জিজ্ঞাসা করে, তখন নীরা বলে, আমি যা কিছুই করেছি আমার স্ক্রিপ্ট অনুযায়ী করেছি। অপরদিকে রং অতীতের কথা মনে করে।
ও যখন প্রথম চ্যাটের সঙ্গে ডেট করে তখন ওরা দুজনে প্রচণ্ড খুশি ছিল এবং ওর দাদাকেও বলেছিল ওর বয়ফ্রেন্ডকে ওর দাদার কোম্পানিতে নিতে। বর্তমানে নীরা একটা মিউজিক ভিডিও অ্যালবামের অফার পায়, যার অডিশনের জন্য ওকে তৈরি হতে হয়। নীরা অনেক পরিশ্রম করে সমস্ত কিছু প্র্যাকটিস করে এবং নিজের ক্যারিয়ারে ফোকাস করে। অপরদিকে রং প্রতিবারের মতো চ্যাটকে মানানোর চেষ্টা করে। ও চ্যাটকে বিশ্বাস করানোর জন্য বলে, আমি আর এখন বাচ্চাদের মতো ঝগড়া করব না, আমি আগের থেকে অনেক ভালো হয়ে যাব। চ্যাট বাড়িতে ফেরার জন্য রাজি হয়ে যায়, কিন্তু বলে আমাকে তার জন্য কিছুটা সময় লাগবে। এরপর চ্যাট নীরা সোশ্যাল মিডিয়াতে লাইভ দেখতে ব্যস্ত হয়ে যায়। বেচারা আঙ্কেল একদিকে নীরাকেও চায়, অপরদিকে ওনার ওয়াইফকেও ছাড়তে পারছে না। ওর ওয়াইফ যতই ওর ওপরে চিৎকার করুক না কেন, যখনই মিষ্টি কথা বলে, কান্নাকাটি করে, ইমোশনাল ব্ল্যাকমেল করে ওর সঙ্গে কথা বলে, তখনই ও গলে যায়। রঙের লোক রংকে বলে এই কদিনের মধ্যে নীরা একবারও চ্যাটের সঙ্গে দেখা করেনি। তখনই ওর চাকর এসে বলে চ্যাট বাড়িতে ফিরে এসেছে। রঙের তো খুশির ঠিকানাই থাকে না, ওর হাজব্যান্ড বাড়িতে ফিরে এসেছে। ও চ্যাটকে জড়িয়ে ধরে বলে প্লিজ তুমি এবার থেকে আর আমাকে ছেড়ে কোথাও যাবে না। চ্যাট ওকে কনসোল করার জন্য বলে হ্যাঁ ঠিক আছে, কিন্তু ওর মনে মনে অন্য কিছু চলছিল। রং ওর হাজব্যান্ড ফিরে এসেছে তাই সেলিব্রেট করার জন্য রেস্টুরেন্টে ডিনার করতে চায়। ওখানেও চ্যাটের সঙ্গে সেলফি তুলে সেটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে। নীরা সেটা দেখে প্রচণ্ড কষ্ট পায় যে চ্যাট আবারও রঙের কাছে ফিরে গেছে। তখনই রাস্তা দিয়ে যেতে যেতে ওর মানাওয়ের সঙ্গে ধাক্কা লাগে। মানাও আস্তে করে পড়ে যায়, কিন্তু ও হাঙ্গামা শুরু করে দেয়। মানাও ন্যাকামি করে বলে আমার কিছুদিনের মধ্যে কমার্শিয়াল শুটিং আছে, তোমার সঙ্গে ধাক্কা লেগে আমার পা জখম হয়ে গিয়েছে, তাই আমি সেখানে যেতে পারবো না। তার ক্ষতিপূরণ নীরা আর ইয়টকেই দিতে হবে। ইয়ট যখন এই ব্যাপারটা জানতে পারে তখন ও চিন্তায় পড়ে যায় এবং নীরাকে বলে কমার্শিয়াল শুটিংয়ের ক্ষতিপূরণ মিলিয়ন টাকা দিতে হয়। টং নীরাকে বলে ওই কমার্শিয়াল শুটিংটা আন্ট টিও করাচ্ছে, উনি প্রচণ্ড রাগী। নীরা গিয়ে ওনার সঙ্গে দেখা করে ক্ষমা চায় এবং ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই ওখানে ইয়ট চলে আসে। ও নীরা এবং টংকে বাইরে যেতে বলে। আসলে ইয়ট আর আন্টিও আগে থেকে বন্ধু ছিল। এরপর ইয়ট আন্টিওকে সমস্ত কিছু বলে দেয় যে মানাওয়ের সামান্য চোট লেগেছে, কিন্তু ও আসলে শুটিংটা করতে চায় না, এজন্যে অনেক বড় হাঙ্গামা করছে। অপরদিকে টং নীরাকে বুঝিয়ে বলে কখনো কখনো তোমার নিজের রাগের প্রতিও কন্ট্রোল করা উচিত। নীরা বলে হ্যাঁ আমি এটা জানি, কিন্তু আমার মনে আর সেই সাহস নেই যে নিজের অপমান সহ্য করতে পারবো। কিন্তু তুমি যখন বলছো আমি সেটা খেয়াল রাখবো এবং নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করব। এরপর আন্টিও সমস্ত ব্যাপারটা হ্যান্ডেল করে নেয় এবং মানাওয়ের মিথ্যেটা সামনে চলে আসে। বাধ্য হয়ে মানাওকে শুটিং করতে রাজি হতে হয়। এরপর ইয়ট নীরাকে বলে চমের প্রজেক্টে কাজ চলছে, কিন্তু ও আমাদের সঙ্গে একবারও কন্ট্যাক্ট করেনি। নীরা বলে চম সবসময় জিততে ভালোবাসে, তাই আমাদেরকে ওর কম্পিটিটর আনতে হবে। এরপরই ইয়ট নীরাকে ফোন করে বলে আমরা কম্পিটিটর পেয়ে গেছি। গলফ ক্লাবে চম ব্র্যাপের সঙ্গে গলফ খেলতে চায়, তখনই আমরা ব্র্যাপের সঙ্গে কথা বলে নেব। অন্যদিকে চ্যাট নীরার কথাই ভাবছিল আর নীরাও চ্যাটের কথাই ভাবছিল। চ্যাটের কাছে রং আসে এবং ওর সঙ্গে রোমান্টিক কথা বলে ওর সঙ্গে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে, কিন্তু চ্যাট ওকে ইগনোর করে বলে আমার মাথাতে প্রচণ্ড যন্ত্রণা করছে। এটা শুনে রং প্রচণ্ড রেগে গিয়ে বলে তুমি আমাকে এটা কেন ফিল করাচ্ছ? তোমার শরীর এখানে আছে কিন্তু তোমার মন অন্য কোথাও। তুমি যে মেয়ের জন্য আমাকে ইগনোর করছো তাকে যদি আমি আমার হাতের কাছে পাই তাকে শেষ করে ফেলবো। এরপর রং চ্যাটের এরকম বদলে যাওয়াতে প্রচণ্ড কষ্ট পায় এবং কেঁদে ফেলে। পরের দিন সকালে গলফ ক্লাবে নীরা ব্র্যাপের সঙ্গে পৌঁছায়। চম নীরাকে ব্র্যাপের সঙ্গে দেখে অবাক হয়। এরপর নীরা গলফ খেলে। চম লক্ষ্য করে নীরা একেবারে ওর ছেলে ওয়ার্ডের মতো গলফ খেলে। নীরা অনেক সুন্দর একটা শট মারে। চম ওকে জিজ্ঞাসা করে তোমাকে এরকম ভাবে গলফ খেলা কে শিখিয়েছে? নীরা বলে আমার বাবা। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি চম জোর করে ওয়ার্ডকে গলফ খেলা শিখিয়েছিল, যার জন্য ওর হাতে ছাল উঠে গিয়েছিল। চম বলে তুমি তো একেবারে অন্য ধরনের গলফ খেলো, যেমন ভাবে আমার ছেলে খেলতো। ব্র্যাপের সঙ্গে কথা বলার জন্যে ইয়ডও ছিল। ব্র্যাপ সকলের সামনেই নীরার অনেক প্রশংসা করে, আর এভাবেই ওদের মিশন কমপ্লিট হয়ে যায়। কেননা চম সঙ্গে সঙ্গে ইয়টকে ফোন করে বলে
ও নীরাকে ওর প্রজেক্টে প্রেজেন্টারের কাজ দিতে চায়। অপরদিকে মানাও বদলা নেওয়ার জন্য ওর একজন ফ্রেন্ড ইয়ককে নীরার ওপর নজরদারি করতে বলেছিল। ইয়ক মানাওকে বলে একটু আগেই নীরা একটা গলফ ক্লাবে গিয়েছিল, আর নীরা ডক্টর বেনের কোনো আত্মীয়ই নয়, কেননা ওনার দূর সম্পর্কেও কোনো বোন নেই, এমনকি ওনার ওয়াইফেরও কোনো বোন নেই। এর মানে হচ্ছে নীরা যেই হোক না কেন সে নিজের আসল পরিচয় লুকাচ্ছে এবং ডক্টর বেনের সঙ্গে ওর কোনো সম্পর্কই নেই। এরপর নীরা বাড়িতে অতীতের কথা ভেবে আবারও প্রচণ্ড কাঁদে। এরপরও সুন্দরভাবে রেডি হয়ে ইয়টকে সঙ্গে করে চমের সঙ্গে কাজের ব্যাপারে দেখা করতে যায়। চম বারবার ইচ্ছা করে নীরার গায়ে হাত দিচ্ছিল। ইয়ট অনেক চেষ্টা করছিল চমকে নীরার থেকে দূরে রাখতে। এসব কিছুতে নীরা প্রচণ্ড স্যাড হয়ে যায়। তখনই ওর সঙ্গে আবারও চ্যাটে দেখা হয়ে যায়, কেননা চ্যাটই এই পুরো অ্যাপার্টমেন্টটা ডিজাইন করেছিল। চ্যাট নীরাকে বলে চলো আমি তোমাকে এই অ্যাপার্টমেন্টটা ঘুরে দেখাই। এরপর চ্যাট ঘুরিয়ে ঘুরিয়ে নীরাকে অ্যাপার্টমেন্টটা দেখায়। নীরা চ্যাটকে বলে তুমি যার সঙ্গে থাকতে চাও তার সঙ্গে থাকতে পারো। চ্যাট বলে কিন্তু আমি যার সঙ্গে থাকতে চাই সে আমার সঙ্গে থাকতে চায় না। এরপর নীরা ওই অ্যাপার্টমেন্টে ফটোশ্যুট করায়। সমস্ত কাজ অনেক ভালোভাবে কমপ্লিট হয়। অপরদিকে রং জানতে পারে চ্যাট সকাল সকাল কোথাও বেরিয়ে গেছে। তখনই ওর লোকের থেকে ওই মিটিংয়ের ব্যাপারে জানতে পারে। তখনই ওর সঙ্গে সঙ্গে ওখানে হাজির হয়। রংকে ওখানে সকলে দেখে অবাক হয়ে যায়। রং চম এবং চ্যাটের ওপর প্রচণ্ড রেগেছিল, কেননা ওরা দুজনের মধ্যে কেউই ওকে এই ফটোশ্যুটের ব্যাপারে জানায়নি। রং ওই কোম্পানির শেয়ার হোল্ডার ছিল, এই জন্যে ও মিটিং করে বলে আমার মনে হয় না নীরাই কাজটার জন্য পারফেক্ট। চ্যাটও শেয়ার হোল্ডার ছিল, এই জন্যে রং চ্যাটকেও ওর কথায় রাজি হতে বলে, কিন্তু চ্যাট ওর কথায় রাজি না হয়ে বলে আমার মনে হয় নীরাই কাজটা অনেক ভালোভাবে করতে পারবে। এরপর নীরা ইয়র্ডের সঙ্গে চলে যায়। রং প্রতিবারের মতো চিৎকার করে চ্যাটকে বলে তুমি ওই মেয়েটার জন্য আমার সঙ্গে এরকম ব্যবহার কেন করছো। রং চ্যাটকে মেরে বলে তোমার যখন আমাকে পছন্দ না তাহলে আমার সঙ্গে বিয়ে করেছিলে কেন। চ্যাট রেগে বলে তার কারণ তুমি আমাকে মিথ্যে প্রেগন্যান্সির বাহানা দিয়েছিলে। এটা শুনে চমও হতবাক হয়ে যায়। নীরা আর ইয়র্ডও বাইরে দাঁড়িয়ে ওদের কথাগুলো শুনছিল। ওরাও এই ব্যাপারটা জানতে পেরে শকড হয়ে যায়। এরপর চ্যাট বাইরে আসে, ও নীরাকে ওর সঙ্গে যেতে বলে। এবার নীরাও ওর হাতটা ধরে নেয় এবং চ্যাটের হাত ধরে ওখান থেকে পালায়। চ্যাট ওকে ওর দ্বিতীয় বাড়িতে নিয়ে যায়, যেটা ওর 4 জন বন্ধু মিলে কিনেছিল, যারা ওর বিজনেস পার্টনার ছিল। এই বাড়িটার ব্যাপারে রঙও জানে না। এরপর চ্যাট আর নীরা নতুন প্রেম শুরু করে এবং নিজেদের ভালোবাসায় ডুবে যায়। ওদের বাইরের দুনিয়া নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। নীরা বাড়িতে না ফিরলে ডক্টর বেনের ওর জন্য চিন্তা হয়। এজন্য ও টমকে ফোন করে নীরার ব্যাপারে জিজ্ঞাসা করে। টম ওনাকে মিথ্যে কথা বলে। নীরা এখন ইয়র্ডের সঙ্গে কাজে প্রচণ্ড বিজি। অন্যদিকে রঙও নিজের হাজব্যান্ড গায়েব হয়ে যাওয়ায় প্রচণ্ড চিন্তায় ছিল। এজন্যে ও এসে ইয়র্ডকে হুমকি দিয়ে বলে ওরা যেন খুবই তাড়াতাড়ি নীরার ব্যাপারে খোঁজ খবর নেয়, না হলে ও নীরাকে ছাড়বে না। এরপর ও ডক্টর বেনের কাছে গিয়ে সমস্ত সত্যি কথা বলে দেয় এবং ওনাকে হুমকি দিয়ে বলে আপনি নিজের বোনকে সামলান, না হলে এর ফল ভালো হবে না। অপরদিকে নীরা আর চ্যাট একসঙ্গে অনেক খুশি ছিল। নীরা চ্যাটকে ওর জীবনের কথা বলে আমার বাবা এবং মায়ের সম্পর্ক খুব একটা ভালো ছিল না, এমনকি উনি আমাকেও ভালোবাসতো না। ডক্টর বেন আমার আপন সম্পর্কে তো কেউ না, কিন্তু উনি আমার পরিবারের মতো, আর আমি আমার পরিবারের মতো ওনাকেও প্রচণ্ড ভালোবাসি। এরপর ও চ্যাটকে ওর ভালোবাসা প্রকাশ করে বলে আমার শুধুমাত্র একটা সুযোগ প্রয়োজন ছিল যে আমি তোমাকে বলতে পারি আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি জানি এটাই আমাদের শেষ দেখা, এরপর থেকে আমরা যে যার লাইফে ফিরে যাব। অবশেষে রঙের লোক অনেক খোঁজাখুঁজির পর ওদের কাছে পৌঁছে যায় এবং ওদের ছবি তুলে রঙকে পাঠিয়ে দেয়। অন্যদিকে চ্যাটানিরা অনেক কাছাকাছি চলে আসে। সিচুয়েশন অনেক রোম্যান্টিক হয়ে যায় এবং চ্যাট ওর সঙ্গে ইন্টিমেট হতে চায়। তখনই নীরা প্রচণ্ড ঘাবড়ে যায়। চ্যাট ওকে কনসোল করিয়ে শান্ত করায়। এরপর নীরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পায় ওরা চ্যাটের ছবি ভাইরাল হয়ে গিয়েছে এবং সমস্ত জায়গায় ওরার চ্যাটের অ্যাফেয়ারের খবর ছড়াচ্ছে। সকলে ওকে নিয়ে অনেক খারাপ খারাপ কথা বলছে। এরপর নীরা আবারও ফিরে আসে। ইয়র্ড ওর ওপরে প্রচণ্ড রেগে গিয়ে বলে তুমি এসব কি ব্যবহার করছো, সামনেই তোমার অডিশন আছে, আর এরই মধ্যে সোশ্যাল মিডিয়াতে তোমার নেগেটিভ ইমেজ ছড়াচ্ছে। অন্যদিকে চ্যাট সেই লোকটাকে দেখতে পেয়ে যায়
ওর ওপর নজরদারি করতে। চ্যাড এসে রঙের ওপর প্রচণ্ড রেগে যায়। রং বলে, হ্যাঁ, আমি ওই ছবিটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছি। ওই মেয়েটা যদি আমার সংসার ভাঙে তাহলে আমিও ওকে বরবাদ করে দেব। চ্যাড ওকে হুমকি দিয়ে বলে, তুমি নিজের লোককে বারণ করে দিও আমার ওপর নজর রাখতে, না হলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। এটা শুনে রং প্রচণ্ড ভেঙে পড়ে এবং ও বারবার চ্যাডকে মানিয়ে বলে, আমি তোমাকে ডিভোর্স দিতে চাই না। কিন্তু এবার চ্যাড রঙের কোনো কথাই শোনে না। ও চমকে গিয়ে বলে, আমি তোমার বোনকে ডিভোর্স দিতে চাই। এটা শুনে চম বলে, তুমি যে কোনো মেয়ের সঙ্গে, যতগুলো মেয়ের সঙ্গে অ্যাফেয়ার করার ইচ্ছে হয় করতে পারো, কিন্তু তুমি আমার বোনকে ডিভোর্স দিতে পারবে না। কেননা একবার যখন বিয়েটা হয়ে যায় তখন সেটা ভাঙা ঠিক নয়। চম অতীতের কথা ভাবতে থাকে। অতীতে ওর ওয়াইফও ওর থেকে ডিভোর্স চেয়েছিল, কিন্তু চম ডিভোর্স দিতে রাজি ছিল না। এরপর নীরা অডিশনের অনেক ভালো পারফরমেন্স দেয়। সকলে ওর পারফরমেন্স দেখে প্রচণ্ড খুশি হয়। ও যখন বাড়িতে ফিরছিল তখন কিছু গুন্ডারা ওকে কিডন্যাপ করার চেষ্টা করে, কিন্তু তখনই ওর বিদেশে থাকা আঙ্কেল পর্ন এসে সে গুন্ডাদেরকে মেরে নীরাকে বাঁচিয়ে নেয়। নীরা আঙ্কেল পর্নকে দেখে প্রচণ্ড ইমোশনাল হয়ে যায়। আঙ্কেল পর্ন বলে, আমি তোমার সেফটির জন্য প্রচণ্ড চিন্তা হচ্ছিল, এই জন্য আমি তোমাকে দেখতে চলে এসেছি। আর আমি কিছুদিন ধরেই সকলের ওপর নজর রাখছি, কিন্তু চম আর রং যদি আমাকে তোমার সঙ্গে দেখতে পায় তাহলে ওরা তোমাকে সন্দেহ করবে এবং তোমার আসল আইডেন্টিটি জানতে পেরে যাবে। এই জন্য আপাতত আমাকে লুকিয়ে থাকতে হবে। এরপর নীরা বাড়িতে ফেরে। ডক্টর বেন ওর ওপরে প্রচণ্ড রেগেছিল। উনি রেগে গিয়ে নীরাকে বলে, চ্যাটের ওয়াইফ রং তোমার জন্য আমাদেরকে কত উল্টোপাল্টা কথা শুনিয়ে গেছে। নীরাও প্রচণ্ড রেগে গিয়ে ডক্টর বেনকে উল্টোপাল্টা কথা শুনিয়ে দেয়। এরপর নীরা আঙ্কেল পর্নের সঙ্গে দেখা করে বলে, আমি এখন আর ডক্টর বেনের বাড়িতে থাকতে পারবো না, কেননা রং আমার ঠিকানা জেনে গেছে। এজন্য আমার থাকার জন্য নতুন বাড়ি প্রয়োজন। আঙ্কেল পর্ন এখনকার মতো নিজের পরিচয় লুকিয়ে নীরার ট্যাক্সি ড্রাইভার হয়ে থাকছে। উনি নীরাকে নিয়ে যাওয়া এবং নিয়ে আসার কাজ করে। ওইটুকুনি সময়ের মধ্যে ওরা দুজনে আলোচনা করে এবং কথা বলে। অন্যদিকে ডক্টর বেন চ্যাটের সঙ্গে দেখা করে ওকে বুঝিয়ে বলে, তুমি নীরার থেকে দূরে থাকো। চ্যাট বলে, আমি নীরাকে সত্যিকারের ভালোবাসি। ডক্টর বেন বলে, ভালো তো ওকে আমিও বাসি, কিন্তু আমার ভালোবাসা ওর কোনো ক্ষতি করবে না। আমি সবসময় ওর ভালোটাই চাইবো। আর আমাদের এই এপিসোড এখানেই শেষ হলো। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। তোমাদের এই ড্রামাটা কেমন লেগেছে সকলে আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের এক একটা কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনেক মোটিভেট করে।